আজকে আমার লাইফের সবথেকে বড় আনবক্সিং। হ্যাঁ, স্মার্টফোনের জগতে আজকালকার দিনে এত বড় বাক্স পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যেখানে আজকে স্মার্টফোনের বাক্স ছোট হতে হতে একদম সিগারেটের বাক্স হয়ে উদাহরণটা অ্যাডজাস্ট করে। সো আজকে আমাকে এই বাক্সটা পাঠানো হয়েছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স নোট 12 সিরিজের সঙ্গে এই বাক্সটা এসছে, আর আমার হাতে রয়েছে ইনফিনিক্স নোট 12 টার্বো স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাকে নিয়ে কথা হবে, তবে এই বাক্স কি আছে সেটা একবার দেখে নেব। যদিও আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত আছেন তারা অলরেডি দেখে নিয়েছেন এই বাক্সটার ভেতরে কি আছে। আমি আমার টুইটারে পোস্ট করেছি, আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলসেও কিন্তু এই বাক্সটার ভিডিও পোস্ট করে দিয়েছি। তাহলেও একবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা টি শার্ট রয়েছে, এবং টি শার্টটা কিন্তু ইনফিনিক্স নিজস্বভাবে ডিজাইন করেছে, কারণ ইনফিনিক্স এবার মার্ভেল এডিশনের সঙ্গে ডক্টর স্ট্রেঞ্জ মুভির সাথে কিন্তু কোলাবোরেশনে এই বাক্সটা তৈরি করেছে। তো এখানে বেশ কিছু কাস্টমাইজেশন জিনিসপত্র রয়েছে, যেমন একটা চাবির রিং রয়েছে, একটা গলায় পরা বা হাতে লাগানোর হার রয়েছে। যাই হোক, এগুলো আপনার কাজে লাগবে না, তবে হ্যাঁ ইনফিনিক্স বেশ পরিপাটি করেই এটা সাজিয়েছে। এছাড়াও এখানে একটা পেছনের দিকে যে আমরা ব্যাকটপ লাগাই না মোবাইলের পেছনে, সেই ধরনের জিনিস দেওয়া হয়েছে। এছাড়াও একটা প্লেট টাইপের জিনিস দেওয়া হয়েছে, জানি না। এছাড়াও আপনি বক্সে একটা আলাদা স্ক্রিন গার্ড, এছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেলের কিন্তু একটা কাস্টমাইজ কভার রয়েছে। হ্যাঁ, এখানে লেখা রয়েছে মাল্টিভার্স অফ ম্যাডনেস। তবে কতটা পাগলামো এবার করতে পারলো ইনফিনিক্স সমস্তটা বলবো। এরপর শুধুমাত্র স্মার্টফোনটাকে নিয়ে কথা বলার পালা। স্মার্টফোনের জন্য আলাদা বক্স রয়েছে। স্মার্টফোনের বক্সে কি কি রয়েছে? স্মার্টফোনের বক্সে রয়েছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, একটা ইউএসবি টাইপ সি কেবল, এছাড়াও আরও একটা কভার দেওয়া হয়েছে যেটা একেবারেই ট্রান্সপারেন্ট, যেটা মূলত ইনফিনিক্স প্রত্যেকটা মোবাইলের বক্সে দিয়ে থাকে। তবে এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে, আপনি ইনফিনিক্স নোট 12 সিরিজের কোনো স্মার্টফোন কিনলে সেক্ষেত্রে আপনাকে এই স্পেশাল বক্সটাই দেওয়া হবে, যেটা আমার খুবই ভালো লেগেছে। কারণ স্পেশাল বক্স মূলত কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার এদের কাছে যায়, কিন্তু সাধারণ মানুষরা এই স্পেশাল বক্স পান না। ইনফিনিক্স যদি সাধারণ মানুষের জন্য এই স্পেশাল বক্সটা উপলব্ধ করে দেয়, অ্যাভেলেবেল করে দেয়, তাহলে সেটা অবশ্যই আমরা যেমন এসেন্সটা নিতে পারছি, সাধারণ গ্রাহকরাও কিন্তু এই এসেন্সটা নিতে পারবে। অবশ্যই এটার জন্য একটা থামস আপ ইনফিনিক্সকে। কি একটু অন্যরকম লাগছে না? একটু শক্তিশালী মনে হচ্ছে না? ডক্টর স্ট্রেঞ্জের গেঞ্জি গায়ে পরে নিয়েছি। এবার এই ফোনটা ডক্টর স্ট্রেঞ্জ হয়ে উঠতে পারলো কিনা সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবেন। ইনফিনিক্স নোট 12 টার্বো। প্রথমে এই ফোনটার দাম দিয়ে শুরু করি। এই ফোনটা একটা ভ্যারিয়েন্টেই অ্যাভেলেবেল, 8GB 128GB, যেটার ভারতীয় মূল্য দাম রাখা হয়েছে 14,999 রুপি। যদিও অফারে আপনি 13,999 রুপিতে কিনতে পারবেন। বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি যায় মোটামুটি 20,000 টাকার নিচেই কিন্তু স্মার্টফোনটা পেয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটা কতটা ভ্যালু ফর মানি? প্রথমেই যদি আমরা লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটা পলিকার্বনেটের তৈরি হলেও ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। কখনোই মনে হচ্ছে না এটা একটা 15,000 রুপির ফোন। যাই হোক, এখানে একটা স্কোয়ার শেপের মডিউল দেওয়া হয়েছে, পেছনের দিকে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে, এবং আপনি যদি পেছনের দিকে ফ্ল্যাশটার দিকে তাকান সেখানে কোয়াড ফ্ল্যাশ দেওয়া হয়েছে, অর্থাৎ 4টে ফ্ল্যাশ রয়েছে। কিন্তু হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে কতটা কাজে লাগছে অবশ্যই আমরা পরীক্ষা করব। কিন্তু ওপরের দিকে বিল্ড কোয়ালিটিতে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন নেই। অবশ্যই এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন দেওয়া উচিত ছিল। নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে একটা 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, মাইক হোল রয়েছে, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে চার্জিংয়ের জন্য, এছাড়াও স্পিকার সিস্টেম রয়েছে। এখানে ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, যদিও সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এবং ফ্রেমের ঠিক ডান দিকে রয়েছে একটা অন অফ সুইচ, যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করবে। ঠিক তার উপরে রয়েছে ভলিউম আপ ডাউন কি, এবং আপনার বাঁ দিকে রয়েছে একটা সিম ট্রে, যেখানে ট্রিপল কার্ড স্লট আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড। তাহলে এই ফোনটা ডিসপ্লে কেমন? এই ডিসপ্লে সেকশন একদম ঢেলে সাজিয়েছে ইনফিনিক্স, কিন্তু ছোট্ট একটা খুঁত রেখে গেছে। এই ফোনটায় রয়েছে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এখানে কোনো রকম পাঞ্চল নেই, ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। কিন্তু এই প্রাইস পয়েন্টে সুপার অ্যামোলেড পাচ্ছি, ড্রপ নচ না হয় আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম, কিন্তু এর ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই, যে কোনো একটা পাওয়া আমার মতে উচিত ছিল। যাই হোক, এছাড়া 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির অভাব হয় না। এছাড়াও এর ডিসপ্লেতে 100% DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়াও এর ডিসপ্লেতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ফোনটা স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 92%। আমরা এই বাজেটে যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে 90, 91 পর্যন্ত দেখতে পাই। 92% মানে এর যে বেজেলগুলো
চিনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পাতলা, নিচের যে চিনটা রয়েছে সেটাও মোটামুটি আমার যথেষ্টই পাতলা লেগেছে। তাহলে ডিসপ্লে কোয়ালিটি কেমন? আপনি যদি কালার কন্ট্রাস্ট দেখেন, এর ব্রাইটনেস দেখেন, অবশ্যই ভালো ছিল। এছাড়াও ঠিকঠাক কালার রিপ্রোডাকশন করতে পারছিল। আমি সাইড বাই সাইড ডিসপ্লেটাকে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি। ডিসপ্লের পাশাপাশি আমি এটা বলতে চাই মাল্টিমিডিয়া, এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, তবে উপরে যে এয়ারপিসের স্পিকারটা সেটা খানিকটা আস্তে বাজে এবং যে বটম ফায়ারিং স্পিকারটা সেটা যথেষ্ট লাউড। স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, বাস, ট্রিবল, ইনস্ট্রুমেন্টাল এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। তবে হ্যাঁ, ডিসপ্লের ক্ষেত্রে বলতে হয় ওয়াইল্ডভাইন L1 এর সার্টিফিকেশন রয়েছে। ইনফিনিক্সের খুব কম স্মার্টফোনে হয়তো এটা প্রথমই স্মার্টফোন যেখানে ওয়াইল্ডভাইন L1 এর সার্টিফিকেশন সেকশন রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আপনি ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ইউটিউবে HDR ভিডিও সাপোর্ট নেই। এছাড়াও এখানে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা অ্যামোলেড ডিসপ্লের একটা ফিচার্স বলতে পারে, কিন্তু এর যে অলওয়েজ অন ডিসপ্লেটা মাত্র 10 সেকেন্ডের জন্য কাজ করে। অবশ্যই ইনফিনিক্সের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তী আপডেটে যেন অলওয়েজ অন ডিসপ্লে যেটা ফিচার্স, অলওয়েজ অন ডিসপ্লে যে ডিসপ্লেটা সারাক্ষণ অন থাকবে, এই ফিচার্সটাকে যেন অ্যাক্টিভেট করে দেওয়া হয়। যদি অ্যাক্টিভেট করা হয় পরবর্তীতে আপনাদের আপডেট দেবে। তাহলে এই ফোনটার পারফরমেন্স কেমন? এখানে বেশ কিছুদিনের পুরনো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের হিলিও G96। পুরনো হলেও বেশ পাওয়ারফুল প্রসেসর। মোটামুটি আমরা অ্যান্টুটু চেক করেছি, 3,47,000-এর আশেপাশে স্কোর এসছে। আমরা থটলিং টেস্ট করেছি, মোবাইলটা খুব একটা গরম হয় না এবং থটলিং টেস্টেও মোটামুটি পাস করে গেছে। কিন্তু হ্যাঁ, পারফরমেন্স কেমন? ডেলি লাইফে আমি সমস্ত অ্যাপ্লিকেশনই এখানে ইউজ করে দেখেছি, খুব একটা ল্যাগিংনেস নেই। তবে হ্যাঁ, এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকলে একটু স্মুথলি আমরা এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে সোয়াইপ করতে পারতাম। 60 হার্টজ তো এখন আমরা মোটামুটি 90 হার্টজ বা 120 হার্টজ যেহেতু ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি, একটু হয়তো স্ল্যাগিশ লাগবে। কিন্তু আপনি যদি 60 হার্টজ থেকে 60 হার্টজে শিফট করেন তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। এছাড়াও DDR4X র্যাম রয়েছে, eMCP স্টোরেজ টাইপ রয়েছে, যেটা মোটোরোলা ইউজ করে। এটা কিন্তু UFS স্টোরেজ টাইপের থেকে একটু কম, এছাড়াও eMMC স্টোরেজ টাইপের থেকে একটু বেশি। ডেলি লাইফে যতক্ষণ ইউজ করেছি এই যে ডিফারেন্সটা সেটা কিচ্ছু ধরতে পারিনি। র্যাম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো ছিল, 8GB বেস ভ্যারিয়েন্ট, এর সঙ্গে আরও 5GB আপনি কিন্তু ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, মোটামুটি 13GB। আমি বলবো না 5GB অ্যাড করে নিন, কারণ 5GB ছাড়াও বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। মিড বাজেটে অন্যতম সেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 12 টার্বো। আমি যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, আমি এখানে পাবজি খেলেছি, অ্যাসফল্ট খেলেছি, এছাড়াও কল অফ ডিউটি টেস্ট করেছি। কল অফ ডিউটি খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, এছাড়াও NFSও কিন্তু খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে হ্যাঁ, পাবজি এখানে বা আমাদের ক্ষেত্রে যেটা BGMI সেটা HD হাই সেটিংসে খেলা যায়। আমি এখানে স্মুথ আলট্রা সেটিংসে খেলে দেখেছি। দু এক জায়গায় ফ্রেম ড্রপ হয়, একেবারে হয় না বললে মিথ্যে বলা হয়। যদি আপনি প্রফেশনাল গেমার হন আর এই বাজেটেই যদি একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে মোটামুটি একটা ভালো পারফরমেন্সই কিন্তু সেখান থেকে প্রোভাইড করছে। আর নর্মাল গেমার হলে তো মোটামুটি একটা ভালো পারফরমেন্সই আপনি এখান থেকে পাবেন, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই বাজেটে গেমিং পারফরমেন্সের দিক থেকেও আমাকে একটুও হতাশ করেনি ইনফিনিক্সের এই ফোনটা। এছাড়াও আরও একটা জিনিস গেমিং এক্সপিরিয়েন্সকে অনেকটা বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক। আমি বলবো প্রাইস অনুপাতে খুবই একটা ভালো হ্যাপটিক ফিডব্যাক কিন্তু এখানে প্রোভাইড করছে। হ্যাপটিক ফিডব্যাক হচ্ছে ওই ভাইব্রেশন মোটরটা। তো সেক্ষেত্রে আমি গেমিংয়ের সময় হ্যাপটিক ফিডব্যাক অন করে খেলেছি, মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স সেখান থেকে পাওয়া যাচ্ছে। না আর কোনো রকম দেরি করবো না, সোজা এই ফোনটা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 3টে বড় বড় ক্যামেরা দেওয়া হয়েছে, না মেনলি বড় ক্যামেরা দেওয়া হয়েছে একটাই, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। বাদ বাকি দুটো সেন্সার, কি সেন্সার রয়েছে অফিসিয়াল কেউ আমাকে জানানো হয়নি, বা আমি অনেক খুঁজে দেখলাম সেটাও আমি জানতে পারিনি। হতে পারে একটা ম্যাক্রো সেন্সার, একটা ডেপথ সেন্সার বা একটা মোনো সেন্সার, যাই হোক প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের সেন্সারটা সেটা দিয়ে আমি অনেক ছবি তুলেছি। আমি বলবো শার্পনেস আরও একটু বেটার হতে পারতো। এছাড়াও আমি যখন হিউম্যান ফেসের ছবি তুলেছি সেটা একটু লালচে কালারের হয়ে যাচ্ছে, আপনি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও কালারের ক্ষেত্রে বেশ কিছু অ্যালগোরিদম মেনটেন করা, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এর ক্যামেরাকে আরও অপটিমাইজ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। বাদ বাকি দুটো সেন্সার নিয়ে আর কথা না বলাই ভালো। তবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কথা বললে এটার কোয়ালিটি তুলনামূলক আমার ভালো লেগেছে। ফেসের যে স্কিন স্মুথনেস সেটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, এমন নয় যে আপনাকে আটা ময়দা মাখিয়ে একদম ফেসটাকে স্মুথ করে দিয়েছিল, ঠিকঠাক কিন্তু এখানে স্কিন অ্যালগোরিদমটা মেনটেন করতে পারছিল। এছাড়াও এর ক্যামেরার আরও একটা ভালো দিক, এখানে আপনি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K ভিডিও শ্যুট করতে পারবেন। আমি 2K ইনফিনিক্স ছাড়া অন্য কোনো স্মার্টফোনকে দিতে দেখিনি, এটা একদম সরাসরি বলছি। হয় 4K দেখেছি, নাহলে 1080p।
তবে আমি বলবো 1080p ভিডিওই সব থেকে বেশি স্টেবল থাকে, কোনো রকম ওআইএস বা ইএস এর ছোঁয়া এখানে নেই, আর এই প্রাইসে সেটা খুব একটা আশা করাও ঠিক না। তাহলে এরপর কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, এই ফোনটা সেন্সার, এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, ফেস আনলকের ফিচার্স দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং স্টেবল। এছাড়াও এর সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বলতে গেলে ইনফিনিক্সের প্রথম স্মার্টফোন যেখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে, কিন্তু কত বছরের আপডেট দেবে আমি জানি না, ইনফিনিক্সও এখানে কিছু বলেনি। এছাড়াও এখানে XOS 10.6 এর কাস্টমাইজেশন রয়েছে। ব্লোটওয়্যার আগের জেনারেশনের থেকে অনেক কম দেওয়া হয়েছে, তবে ইনফিনিক্সেরই বিভিন্ন ব্লোটওয়্যার রয়েছে যেগুলো ইনফিনিক্স তৈরি করে, ইনফিনিক্স বিভিন্ন কাজের জন্য দেয়, ওগুলো অতটারও প্রয়োজন নেই, সেগুলো বিভিন্ন সেটিংসের মধ্যে দিয়ে দিলে আমার মনে হয় এই যে ইউআইটা সেটা আরো ক্লিন লাগতো। ইউআই কিন্তু আগের জেনারেশনের থেকে যথেষ্ট স্মুথ, তবে হ্যাঁ এখনো পর্যন্ত ইউআই দু একটা ফ্রেম ড্রপ রয়েছে, নোটিফিকেশন প্যানেল হট করে নামাতে গেলে একটু ফ্রেম ড্রপ করে, যেগুলো অবশ্যই অপটিমাইজেশনের প্রয়োজন রয়েছে ইনফিনিক্সের। ইনফিনিক্স কিন্তু অনেকটাই টাইম লাগাচ্ছে তাদের এই XOS কে স্টেবল করার জন্য। আমার মনে হয় এবার ইনফিনিক্সকে এটা নিয়ে সত্যিই ভাবা উচিত। তবে হ্যাঁ, এই ইউআই বেশ কিছু প্রয়োজনীয় ফিচার্স রয়েছে, যেমন এখানে গেম মোড রয়েছে, এক্সক্লোন রয়েছে, অর্থাৎ ওই ডুয়েল অ্যাপ্লিকেশনের মতো যেটা কাজ করে। কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসেপশনের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পেয়েছি। এছাড়াও আমি লোড নেটওয়ার্ক কনজিউম এলাকাতেও গেছি, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হয়নি। তাহলে এবার ফাইনাল ভার্ডিক্টের পালা, এই ফোনটা কাদের জন্য? প্রথমেই বলি, ওই প্রাইস রেঞ্জে এই ফোনটা আপনাকে সেরা গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে। এছাড়াও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যারা বেটার চান, সাউন্ড কোয়ালিটি ভালো চান, ফাস্ট চার্জিং টেকনোলজি চান, তাদের জন্য এই ফোনটা হাতের স্বর্গ। কিন্তু হ্যাঁ, আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজতে চান ওই প্রাইস রেঞ্জে, তাহলে এর থেকে বেটার অপশন আছে। এটাই আমার ফাইনাল ভার্ডিক্ট। এরপরে বাকি এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আর এই ফোনটা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিজ্ঞেস করতে পারেন, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।